অর্থায়নে গণিত, বিজনেস ম্যাথ চ্যাপ্টার হচ্ছে আমাদের অর্থায়নে গণিত। অর্থায়নে গণিত থেকে আমরা আজকে 19 থেকে শুরু করব। দেখেন, 3 মাস অন্তর 3 মাস অন্তর সুদ প্রদানের ফলে প্রকৃত সুদের হার 12.55%। প্রকৃত সুদের হার মানে এটা হচ্ছে আমাদের দেওয়া আছে ইআইআর। মানে কি? ইআইআর এর আরেকটা নাম হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। ইংলিশে বলা হয় ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, বাংলায় বলা হয় প্রকৃত সুদের হার। তাহলে প্রকৃত সুদের হার দেওয়া আছে আমাদের 12.55% হলে নামিক সুদের হার কত হবে? নামিক সুদের হার মানে এখানে আমাদের আর এর মানটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা জানি প্রকৃত সুদের হারের সূত্র দেওয়া আছে, এভাবে লিখবো। দেওয়া আছে সুদের হার আর সমান হর, আর বার এম সমান 4। কার্যকারী সুদ বা প্রকৃত সুদ একই। কার্যকারী সুদ বা প্রকৃত সুদ এই যে ইআইআর 12.55%। এটাকে যদি আমরা ভাঙ্গাই তাহলে 0.1255। তারপরে ইআইআর সমান সমান আমরা এটা সূত্র লিখবো। যখন এই আর এর মানটা আমাদের নির্ণয় করতে বলবে, তখন আমরা এই সাইটে গুণন 100 দিব না, কারণ সাইট চেঞ্জ করতে হবে আমাদের। তাহলে আমরা সূত্রটা বসাইলাম। এটার পুরা সূত্রটা কি ছিল রাহা? এটা পুরা সূত্রটাই যে এখানে গুণন 100 ছিল না? বলো। গুণন 100 ছিল। তাহলে হ্যাঁ। আমরা যখন এই আর এর মানটা আমাকে যখন নামিক সুদের হারটা বের করতে বলবে, তখন এই গুণন 100টা দিব না, কারণ আমাদের সাইট চেঞ্জ করতে হবে। লাস্টে এসে 100 দ্বারা গুণন করব। তাহলে আমাদের সূত্রটা বসাইলাম, এটার মান বসাইলাম। ইআইআর 0.1255 ওয়ান প্লাস আর। আর এর মান হচ্ছে আমাদের এখানে বলছে 3 মাস অন্তর। 3 মাস অন্তর মানে 3 মাস পর পর। এম এর মান 3 মাস অন্তর মানে 3 মাস পর পর হলে কয়বার হবে? 3 মাস চারবার। হলে আমাদের 4বার করে। 4 বার। তাহলে এম এর মান 4 দিলাম, -1 দিয়ে আমরা এই ওয়ানটা এই পাশে মাইনাস আছে, তাহলে এই পাশে নিয়ে প্লাস করে দিলাম। দিয়ে তারপরে আমরা সাইড চেঞ্জ করব। সাইড চেঞ্জ করার পরে আমাদের আর এর মানটা বের করতে হবে। দেখো এই যে এখানে পাওয়ারটা থাকবে না, এই পাওয়ারটাই তো আমরা এই পাশে কি দিছি? রুট দিয়ে দিছি। রুট দিয়ে তাহলে আমাদের ওই পাওয়ারটা এই পাশে গেলে কি হবে? রুট। রুট দিয়ে এই পাওয়ারটাই ভিতরে বসাইতে হবে। বসা এটা বসাতে হবে। তাহলে 1 প্লাস আর ডিভাইডেড 4। আর এটাকে যদি আমরা ভাঙ্গাই, এটাকে ভাঙ্গাইলে আমাদের এই মানটা আসবে। তারপরে আমরা কি করছি? এই সাইড থেকে ওয়ানটা বাদ দিছি, এই সাইড থেকে ওয়ানটা বাদ দিয়ে দিছি। অথবা এই ওয়ান ওই পাশে নিয়ে মাইনাস করে দিলি তাও হবে। বাদ দেওয়ার পর আমাদের এটা আসলো। এবার আমরা কি করব? এর নিচে কিছু নাই মানে কি আছে? ওয়ান। ওয়ান 100। দিয়ে এই আর এক গুণন দিব, এই 4 দিয়ে এটা গুণন দিব, দিলে আমাদের এটা আসলো। এটাকে 100 দ্বারা গুণন করলে এটা চলে আসবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো এই যে এখানে আমাদের লেখায় আছে দেখেন, যে কার্যকারী সুদের ক্ষেত্রে বছর এবং মূল টাকার কোনো কাজ নেই। তাহলে এই কার্যকারী সুদের ক্ষেত্রে আমরা উপরের যে দুইটা ম্যাথ শিখলাম, ওই দুইটা ম্যাথই আমাদের কার্যকারী সুদের ম্যাথ। কার্যকারী সুদের ক্ষেত্রে আমাদের আসল টাকা এবং কিসের বছরের কোনো কাজ হবে না। আচ্ছা, তারপরে 20 নাম্বার। 20 নাম্বারে আমাদের বলছে জনাব মামুন 4 বছর পর একটি রঙিন টিভি ক্রয়ের জন্য 30,000 টাকা জমা করতে চান। তাহলে জমা করতে চান মানে এই যে 30,000 টাকা যেটা দেওয়া আছে, এটা কি দেওয়া আছে আমাদের? বলেন কি দেওয়া আছে? ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যৎ তাহলে মূল্য। ভবিষ্যৎ মূল্য। 30,000 টাকা আমাদের দেওয়া আছে হলো ফিউচার ভ্যালু। অর্থাৎ এই 30,000 টাকা আমাদের ফিউচার ভ্যালু দেওয়া আছে। তারপর আমাদের বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 12%। তাহলে এটা হচ্ছে সুদের হার দেওয়া আছে 12%। তাহলে এটা হচ্ছে আমাদের কিসের মান দেওয়া আছে? আর আর মান দেওয়া আর আছে। মান। তারপরে বলছে কি 12% হলে পরবর্তী 4 বছরান্তে, বছরান্তে, এই বছরান্তে বলতে বুঝাইছে হচ্ছে প্রতি বছর। বছরান্তে মানে কি? বলো। বছরান্তে মানে প্রতি প্রতি বছর। বছর। প্রতি বছর। আর এই প্রতি বছর মানেই হচ্ছে এটা হলো কিস্তির অঙ্ক হয়ে যাবে। প্রতি বছর মানে এটা হচ্ছে আমাদের ইনস্টলমেন্ট মানে কিস্তি। এ সমান ইনস্টলমেন্ট বা কিস্তি। তাহলে প্রতি বছর বা বছরান্তে বা সমান কিস্তি, এগুলো হচ্ছে আমাদের কিস্তির অঙ্ক।
তার কত টাকা বিনিয়োগ করা প্রয়োজন হবে। তাহলে প্রতি বছর মানে প্রতি বছরে তাকে কত টাকা এই যে জমা দিলেই প্রায় 30,000 টাকা হবে। তাহলে কিস্তির অঙ্কের ক্ষেত্রে আমরা জানি আমরা এতদিন যেমন শিখলাম এটা হচ্ছে আমাদের এককালীন, এই যে ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিট মানে 10 বছর থাক 20 বছর থাক একবারই জমা হবে। তাহলে আমাদের এই দুইটা সূত্রে অ্যাপ্লাই হবে। আর যদি আমাদের কার্যকারী সুদ থাকে তাহলে এই যে এটা, আর আমাদের এখানে -1 আছে। আর যদি আমাদের কি থাকে, এই যে দেখো, এই আমাদের বছরান্তে থাকলে এই যে বার্ষিক ভিত্তির ভবিষ্যৎ মূল্য, বার্ষিক ভিত্তির ভবিষ্যৎ মূল্য, তাহলে আমাদের এটা হচ্ছে কি বলা হয়, অ্যানুইটি বলা হয়। অ্যানুইটি মানে হচ্ছে যে একাধিক। তাহলে এটা সূত্র হচ্ছে কি, এফ বি ইকাল টু এ বাই আর, 1 প্লাস 1 আর পাওয়ার n-1। এটা হচ্ছে আমাদের ইন্ডিং। আর এর সাথে যদি আমরা 1+r অ্যাড করি এটা হয়ে যাবে কি, বিগিনিং। আমাদের এটা ভবিষ্যৎ মূল্যের জন্য প্রয়োগ হবে। এটা হচ্ছে আমাদের বর্তমান মূল্যের জন্য প্রয়োগ হবে যদি আমাদের একাধিক কিস্তির কথা বলা থাকে। তাহলে এখন আমাদের কোশ্চেনের মধ্যে ইন্ডিংও বলা থাকে, ইন্ডিংও বলা নাই, বিগিনিংও বলা নাই। ইন্ডিং বিগিনিং যদি বলা না থাকে তাহলে আমরা কোন সূত্র দিব, ইন্ডিং এর সূত্র দিব। ইন্ডিং অথবা বিগিনিং কোনোটাই যদি না পাই তাহলে কোনটা অ্যাপ্লাই করব, বলেন। এন্ডিং বিগিন, এন্ডিং এর। এন্ডিং এর সূত্রে অ্যাপ্লাই করব। তাহলে আমরা ফিউচার ভ্যালু দিব নাকি প্রেজেন্ট ভ্যালু দিব, এটা আমরা কি দিয়ে চিনবো? আমাদের অঙ্কটা কিন্তু বলেই দিছে কোন ধরনের অঙ্ক আমাদের এখানে দেওয়া ছিল। জনাব মামুন 4 বছর পর একটি রঙিন টিভি ক্রয়ের জন্য 30,000 টাকা জমা করতে চান, তাহলে কি এটা ভবিষ্যৎ না বর্তমান, বলেন। ভবিষ্যৎ। 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 আমি লিখলাম, দেওয়া আছে ভবিষ্যৎ মূল্য 30,000, কিস্তির পরিমাণ এই যে বছরান্তে তাকে কত টাকা জমা করতে হবে, মানে এটা হলো কিস্তির পরিমাণ, এ সমান হট। সময় দেওয়া আছে আমাদের গত 4 বছর, মানে এন এর মান দেওয়া আছে 4, সুদের হার 12। তারপর আমরা সূত্রটা অ্যাপ্লাই করলাম, এফ বি ইকাল টু এ বাই আর, 1+r পাওয়ার n-1। তাহলে এফ বির মানটা বসে দিলাম 30,000, এ ডিভাইডেড আর এর মানটা বসাবো 0.12, 1+0.12 পাওয়ার 4 - 1। তারপর আমরা কি করব, তারপরে এই যে আর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে 1 দিয়ে যদি এ গুণন করি তাহলে আমাদের এই হবে। আর এইটা দিয়ে যদি এটা গুণন করি তাহলে আমাদের 12 দিয়ে যদি আমরা 30,000 গুণন 0.12, 30,000 গুণন 0.12, 3600। আর এখানে এইটুকু আমরা পাওয়ার করছি, ক্যাপ করছি, পাওয়ার করার পরে আমাদের এই যে মানটা আইছে, এর সাথে এটা গুণন অবস্থায় আছে, অপোজিট সাইডে নিয়ে ভাগ করে দিছি। তাহলে এর মান বের হলো। তাহলে আমরা লিখতে পারি প্রতি বছরান্তে 6,277 টাকা জমা দিতে হবে। আচ্ছা, আমরা কি বুঝতে পারছি না আবার বলবো, বলেন। জি স্যার, বুঝতে বুঝ- পারছি। বুঝতে পারছি কিন্তু বুঝতে স্যার পারছি। সূত্র বুঝলাম না হচ্ছে ও, কখন হচ্ছে বস একাধিকবার এটা বুঝলাম না। কখন একাধিকবার, দেখেন এখানে কি লেখা আছে, বছরান্তে। বছরান্তে মানে কি, প্রতি প্রতি বছর। বছর। প্রতি, প্রতি তাহলে বছর। আমাদের একাধিক হবে যেটা প্রতি বছর, বছরান্তে। তারপরে প্রতি কিস্তি, তারপরে হচ্ছে সমান কিস্তি। এই তিনটা ওয়ার্ড লেখা রাখতে পারেন, সমান কিস্তি। তাহলে প্রতি সমান কিস্তি মানে যদি আমার 5 বছর থাকে 5 বছরে 5টা কিস্তি হবে, তাহলে কি একটা আর থাকতেছে, বলেন। না। প্রতি বছর মানে কি আমাকে এক বছরে একটা করে দিতে হবে, এই অঙ্কের বছর হচ্ছে 4 বছর, 4 বছরে কয়টা দিতে হবে, 4 বার। 4 বার। তাহলে কি একাধিক হইলো? তাহলে জি একাধিক, স্যার। একাধিকের জন্য আমি কি চিনলাম এই অঙ্কে, এই যে বছরান্তে, বছরান্তে প্রতি বছর, প্রতি কিস্তি, সমান কিস্তি, এগুলো থাকলে আমরা একাধিক সমান সূত্র প্রয়োগ করব। তারপরে প্রশ্নটা দেখবো ফিউচার ভ্যালু আছে না প্রেজেন্ট ভ্যালু আছে। এবার কি বুঝতে পারছি না বুঝি না, এবারও বলেন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট যেটা দেখি আমরা, 21 নম্বর। একটি জি মেশিনের মূল্য 97,000 টাকা। মেশিনটি অকেজো হওয়ার পর যন্ত্রাংশের মূল্য হিসাবে 2,000 টাকা
পাওয়া যায়। মানে একটি মেশিনের দাম হলো 97,000 টাকা। এটা অকেজো হওয়ার পর, অকেজো হওয়ার পর আমরা সাধারণত কোনো কিছু অকেজো হলে এই জিনিসটা ফেলে দিই। কিন্তু আমাদের বলছে না, এই মেশিনটা যদি আপনার অকেজো হয় ফেলে দেওয়ার দরকার নেই। আপনি যদি এই মেশিনটা, পুরাতন মেশিনটা আমাকে দেন, তাহলে আপনাকে 2,000 টাকা দিব। তাহলে অকেজো হওয়ার পরেও আমরা এটার যন্ত্রাংশের মূল্য হিসাবে কত টাকা পাবো? 2,000 টাকা। 2,000 টাকা পাওয়া যাবে। একটি নতুন মেশিন ক্রয় করার জন্য মুনাফা হতে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে, এই যে দেখেন বলে দিছিল, প্রতি বছর শেষে, প্রতি বছর শেষে, মানে এটা কিসের মান দেওয়া আছে বলেন? প্রতি বছর শেষে এত টাকা হিসাবে জমা করলে একটি তহবিল গঠন করা হলে ইনস্টলমেন্ট। মেশিনটির আয়ুষ্কাল কত? তাহলে আমাদের এই মেশিনের ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে? এই যে প্রতি বছরে যেটা কথা বলা আছে, এটা হচ্ছে কিসের মান দেওয়া আছে আমাদের? এর মান দেওয়া আছে। এর মান এর মান দেওয়া আছে দিয়ে বলছে যে আমাদের আয়ুষ্কালটা কত। তাহলে আমাদের মেশিনটার দাম ছিল কত বলেন? 97,000। মেশিনটার 97। দাম ছিল 97,000। আমি যদি আরেকটা মেশিন এই 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 টাকাটা জমা করতে চাই ভবিষ্যতে, ভবিষ্যতে আমি আরেকটা মেশিন ক্রয় করব, এটা শেষ হয়ে যাবে, মানে এটা বিক্রয় করে দিব, বিক্রয় করে কত টাকা পাবো? বিক্রয় দুই করে হাজার 2,000 টাকা। 2,000 টাকা পাবো। এই মূল্যেই আরেকটা মেশিন আমি ক্রয় করব। তাহলে ভবিষ্যতে আমার আর কত টাকা দরকার? এই 97,000 টাকা যে আমার 95,000 টাকা দরকার। 97,000 টাকা মূল্যে, তাহলে আমাদের ভবিষ্যতে কত টাকা দরকার হবে? তাহলে 97,000 দরকার হবে, নাকি 2,000 দরকার হবে, না কত দরকার হবে বলেন? 95। 97,000 টাকা, 97,000। 97,000 টাকার জিনিস আমি ভবিষ্যতে বিক্রয় করলে 2,000 পাবো। তাহলে আমার ভবিষ্যতে আর 2,000 তো থাকবেই, তাহলে 97,000 টাকা সমমূল্যে আরেকটা জিনিস যদি আমি ক্রয় করি, তাহলে আমার ভবিষ্যতে দরকার হবে কত টাকা? 95। এটা কি অতীতে দরকার হবে না ভবিষ্যতে দরকার হবে? ভবিষ্যতে। ভবিষ্যতে। ভবিষ্যৎ। ভবিষ্যতে। কেন ভবিষ্যৎ? আমি যখন মেশিনটা কিনবো তখন সে আমার এই 95,000 95,000 টাকা আমাকে নতুন আরো নিয়ে আসতে হবে। প্লাস হচ্ছে আমি পুরাতনটা বিক্রি করে 2,000 টাকা পাবো, তাহলে 97,000 টাকা হবে। তাহলে আমাদের এখানে ভবিষ্যৎ মূল্যটা একটু হিডেন দেওয়া আছে। তাহলে ভবিষ্যৎ মূল্য কত হবে বলেন তো? ভবিষ্যৎ মূল্য এই যেখানে তো দেওয়া আছে, দেখেন দেওয়া আছে ভবিষ্যৎ মূল্য। এই যে 97,000 ছিল, তার মধ্যে 2,000 তো আমি মেশিনটা বিক্রি করলে উদ্ধার করতেই পারবো। তাহলে ভবিষ্যতে আমার আর কত টাকা প্রয়োজন হবে? এটাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যৎ মূল্য তাহলে কত, রাহা? 95,000। এটা কি বুঝতে পারছি? 97,000 টাকার জিনিস আমার আছে। ধরো আমার ফোনটা আমি 20,000 টাকা দামের একটা ফোন নিতে চাই। তাহলে আমার কাছে এই মুহূর্তে আমার পুরাতন ফোনটা একজন অফার করছে, ভাই আপনার পুরাতন ফোনটা যদি আমাকে দেন, যখন আপনি নতুন ফোন কিনতে চান পুরাতন ফোনটা আপনি আমাকে দিলে আমি 5,000 টাকা দিব। তাহলে 5,000 টাকা দিলে আমি যদি 20,000 টাকার একটা ফোন কিনতে চাই, চাই মানে কি ভবিষ্যতে, তাহলে 5,000 টাকা তো আমার পুরাতন ফোন থেকে আসবে। আর এই 20,000 টাকা দিয়ে কেনার জন্য আমার নতুন করে আরো ইনক্লুড করতে হবে কত? 15,000। 15,000। 15,000। এইটা হলো ফিউচার ভ্যালু। তাহলে ফিউচার ভ্যালু বের করার জন্য আমরা কি করলাম? 97,000 মাইনাস 2,000 ইকাল টু 95,000। সবুজ, এটা কি বুঝতে পারছি ভাই? জি ভাইয়া। আচ্ছা, তারপরে আমাদের কি বললো? তারপরে বলছে কিস্তির পরিমাণ। কিস্তির পরিমাণ এই যে এখানে বলাই আছে যে প্রতি বছর শেষে 5,960 টাকা। তাহলে প্রতি বছর শেষে 5,960 টাকা, এটা হলো কিস্তির পরিমাণ। এন সমান হট, সুদের হার দেওয়া আছে 5%, 0.05। তাহলে আমরা এই সূত্রটা কেন ইউজ করলাম রাহা, বলো তো? প্রেজেন্ট ভ্যালু না দিয়ে ফিউচার ভ্যালু কেন দিলাম? প্রেজেন্ট ভ্যালু না দিয়ে ফিউচার ভ্যালু কেন বছরের দিলাম? শেষে বছর শেষে তো কিস্তিতে দিলাম। আর ফিউচার ভ্যালু কেন হলো, প্রেজেন্ট ভ্যালু হলো না কেন? কারণ এই অঙ্কে আমাদের কি ইনফরমেশন আছে? ভবিষ্যতের ইনফরমেশন আছে। ভবিষ্যতে আমার দরকার হবে এই 97,000 থেকে 2,000 বাদ দিলে কত? 95,000। এটা হলো আমাদের কি মূল্য দেওয়া আছে? ভবিষ্যৎ ফিউচার মূল্য। ভ্যালু। ভবিষ্যৎ ভবিষ্যৎ মূল্য। মূল্য। এই জন্য আমরা ভবিষ্যৎ মূল্যটা দিলাম। তাহলে ভবিষ্যৎ মূল্য আমাদের একাধিক জমা হওয়ার কারণ কি হইলো? একাধিক জমার কারণ হওয়ার হলো এই যে প্রতি বছর শেষে, এটার জন্য আমাদের কি সে সূত্র দিলাম আমরা? একাধিক জমা সূত্র দিলাম।
দিয়ে তাহলে আমরা বসাইলাম এফবির মান 95,000, এর মান দেওয়া ছিল ইনস্টলমেন্ট, এর মান বসাইলাম, আর এর মান বসাইলাম, এন এর মানটা এখানে নাই। তারপর আমরা কি করব, দেখেন এন এর মানটা নির্ণয় করব। এন এর মান এর আগেও আমরা নির্ণয় করছিলাম, তাহলে এটা যা আছে তাই এটা ভাগ করলাম, এটা আসলো 1.05, এটা যোগ করে দিলাম -1 পাওয়ার এন। তারপরে এটাকে এটা দ্বারা এই যে এখানে গুণন অবস্থায় আছে, তাহলে এখানে গেলে ভাগ হয়ে যাবে। তারপরে এটা দেখলাম, ভাগ করলে আমাদের এই মানটা আসবে, আর এই ওয়ানটা নিয়ে সেই পাশে যোগ করব। প্লাস। তারপরে আমাদের সাইড চেঞ্জ করলাম। এখন এই পাওয়ারটা নিচে নামানোর জন্য কি নিব, পাওয়ারটা নিচে নামানোর জন্য আমরা আগেই জানি যে পাওয়ার নিচে নামানোর জন্য একটা লক নিতে হবে, এন লক এত 1.05, এই পাশেও একটা লক নিতে হবে। তারপরে এন এর মান বের করব আমরা, তাহলে এনটা লিখলাম লগ 1.7970, তারপরে লগ 1.05, তাহলে 12 ইয়ার। তাহলে এইভাবে যদি আমি করি, তাহলে আমার এই মেশিনটা কিনতে, এই যে আমি যদি প্রতি কিস্তিতে 5,900 আমার বছর। টাকা করে জমা রাখি, তাহলে আমার 12 বছর পরে ওই 95,000 টাকা হবে। 12 বছর পরে আমি আবার এই মেশিনটা ভ্যানিশ করে দিয়ে নতুন মেশিন কিনতে পারি। ঠিক আছে? দিছেন, বুঝতে পারছি। জি ভাইয়া। এই যে এখানে বলে দেওয়া আছে, এটা পরেরটাও একই, আমাদের 22 নাম্বারও একই। 23 নাম্বারটা আমাদের ইম্পর্টেন্ট আছে, 23 নাম্বারটা আমরা ভালো করে খেয়াল করি। 23 নাম্বার ভালোভাবে খেয়াল করবেন সবাই। 23 নম্বরে কি বলছে, পেনশন, পেনশন প্রাপ্তির বয়স হবে, প্রাপ্তিটা আগে হওয়ার কথা ছিল। পেনশন প্রাপ্তির বয়স 57 বছর হলে যদি কোনো ব্যক্তি মাসিক 1,000 টাকা হারে পেনশন পায়, মাসিক 1,000 টাকা হারে পেনশন পায়, এবং পেনশনের টাকা বছরে 2 কিস্তিতে পরিশোধযোগ্য হয়। কয় কিস্তিতে দিবে? পেনশনের টাকাটা কত দিবে? এই কিস্তি। তাহলে এক মাসে কত করে পাবে? 1,000। 1,000। মাসে 1,000। 12 মাসে কত পাবে? 12,000। 12,000। এই 12,000 টাকা সে প্রতি মাসে না তুইলে বলতেছে বছরে 2 কিস্তিতে পরিশোধযোগ্য হবে। বছর, তাহলে আমরা এই পেনশনের টাকাটা প্রতি বছর প্রতি মাসে তাকে না দিয়ে কি করব, 2 কিস্তিতে দিব। তাহলে কি এক কিস্তিতে সে কত টাকা করে পাবে? 6,000। 6,000 টাকা। আমাদের তো পেনশন দিতেছে হচ্ছে 1,000 টাকা মাসে, তাহলে 1,000 টাকা আমাকে মাসে দিলে আমি পেনশন পাবো হচ্ছে 12,000 টাকা। তাহলে এখন বলছে যে এই যে 12,000 টাকা যে পেবেন, এটা আপনাকে একবারে দেওয়া হবে না, বা প্রতিবারও দেওয়া হবে না, আপনাকে এই টাকাটা দেওয়া হবে 2 বার। 2 বার দিলে তাহলে প্রতি কিস্তিতে আমাকে কত করে দিবে? 6,000। 6,000 তাহলে বছরে এটা হচ্ছে, দুইবার 6,000। তাহলে প্রতি কিস্তিতে হচ্ছে 6,000 টাকা দিবে। এইটা হচ্ছে কিস্তি, মানে এটা হলো এর মান। তাহলে এর মানটা আমরা কিভাবে নির্ণয় করব, বলেন? এর মানটা কিভাবে নির্ণয় করব? এর মান কিভাবে করব? এক 1,000 হাজার গুণন 12 ডিভাইডেড 2। 1,012। 1,000 গুণন হচ্ছে 12, 12। 1,000 গুণন 12, আর ভাগ হচ্ছে 2, একবারে দিয়ে দেবে। তাহলে এর মান বের হয়ে যাবে আমাদের কত? 6,000। 6,000। 6,000। 6,000। এই 57 বছর কোনো কিছুই নাই, 57 বছর বয়সে পেনশন পাবে, এটা বাদ। তারপরে বলছে কি, তবে কিস্তিতে 15 বছর ধরে পেনশন না নিলে, ধরো এই টাকাটা আমাকে দিচ্ছে, কিন্তু আমি ব্যাংক থেকে এই টাকাটা তুলতেছি না, না তোলার কারণে 15 বছর এই টাকা আমি তুললাম না, না তোলার কারণে 15 বছর পরে ওই ব্যক্তি এককালীন কত টাকা পাওনা হবে। পাওনা হবে মানে কি ভ্যালু বের করতে বলছে? ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু। ফিউচার। ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু বের করতে বলছে, কিন্তু এখানে আমাদের বার দেওয়া আছে, কিসের মান দেওয়া রয়েছে? এম এর মান দেওয়া রয়েছে। এম কত ধরবো তাহলে আমরা, বলো? 2। এম ধরবো 2। 2। 2। এম ধরবো হচ্ছে 2। তার সুদের হার দেওয়া আছে 4%। তাহলে আমরা দেখো, এই যে এখানে আসি সূত্রে, আমরা সূত্রেও এম এন ব্যবহার করতে পারি বা সাইটেও করতে পারি, কোনো সমস্যা নাই। দেওয়া আছে ফিউচার ভ্যালু, তাহলে ফিউচার ভ্যালুটা আমাদের এখানে বলছে কয় ব্যক্তি কত টাকা পাওনা হবে। হবে। পাওনা হবে মানে ফিউচার ভ্যালু তো দেওয়া নাই, তাহলে আমার ফিউচার ভ্যালুটা কি বের করতে হবে। তাহলে আমরা ফিউচার ভ্যালুটা হট লিখলাম, কিস্তির পরিমাণ।
তাহলে কিস্তির পরিমাণ আমাকে বলছে মাসিক 1,000 টাকা করে কিস্তি দেওয়ার কথা ছিল, যা বছরে দুই কিস্তিতে পরিশোধযোগ্য হবে। এই জন্য মাসিক 1,000 টাকা। তাহলে 1,000 আমরা বছরে কনভার্ট করার জন্য এটাকে 12 দ্বারা গুণন দিলাম। আর এটা দুই কিস্তিতে পরিশোধ হবে, এই জন্য ভাগ করলাম। তাহলে প্রতি কিস্তিতে পাওয়া যাবে হচ্ছে 6,000 টাকা। এটা হচ্ছে এর মান। এন এর মান দেওয়া রয়েছে আমাদের এই 57 বছর না, কিন্তু এন এর মান হচ্ছে আমরা কত বছরে টাকাটা নিই নাই, 15 বছর 15 বছর। টাকাটা তুলিনি। তাহলে এন এর মান হচ্ছে 15। সুদের হার হচ্ছে 4%, 0.04। এম হচ্ছে 2 বার। দিয়ে তারপর আমি সূত্রটা অ্যাপ্লাই করলাম, এফ ইকাল টু A/R, এখানে একটা এম, 1 + R/, এম, এম এন -1। তারপর এখানে মানগুলা বসায় দিলে আমাদের ক্যালকুলেশন করলেই মানটা বের হয়ে যাবে। দেখেন, জি তাহলে আমরা স্যার, কি বুঝতে পারছি। ক্যালকুলেশন করতে বুঝতে পারবো পারছি। এটা? পারবো জি পারবো। স্যার। জি ভাই পারবো। ভালোভাবে করেন ম্যাথগুলা ভাই, যে মিস্টেক যাতে না হয়। একটু মিস্টেক হলেই তো 0 নাম্বার। দেখেন আরেকটা পরেরটা আমাদের সেম ম্যাথ। পেনশন প্রাপ্তির বয়স 57 বছর হলে জনাব রেজাউল প্রতি কিস্তিতে 1,000 টাকা হারে পেনশন পায়। যদি পেনশনের টাকা বছরে 3 কিস্তিতে পরিশোধযোগ্য হয়, পেনশনের টাকা বছরে 3 কিস্তিতে পরিশোধযোগ্য হয়, তবে তবে কিস্তিতে 20 বছর না নিলে এককালীন কত টাকা পাওনা হবে? তাহলে কি ওই অঙ্কের মতোই না? বলেন। জি স্যার। জি। তাহলে ওই অঙ্কের মতোই, কিন্তু এখানে একটু প্রবলেম করে দিছে আপনাকে। এখানে প্রবলেম করে দিছে, এখানে কিন্তু বলে নাই যে বছরে দুইবার পরিশোধযোগ্য হবে। আমার এখানে বইলা দিছে কি, এই যে এখানে একটা মূল পয়েন্ট দিছে, এটা ভালোভাবে খেয়াল করতে হবে। দেখেন, প্রতি কিস্তিতে 1,000 টাকা হারে পেনশন পায়। তাহলে প্রতি কিস্তিতে 1,000 টাকা করে পাবে, এটা 1,000 বের করেই দেওয়া আছে। যে এইখানে আর মাস টাস বলে দেয় নাই, বলছে যে সে এক কিস্তিতে 1,000 টাকা পাবে। তাহলে যদি পেনশনের টাকা বছরে 3 কিস্তিতে পরিশোধযোগ্য হয়, 3 কিস্তি মানে বছরে কত টাকা পাবে সে? বছরে কত পাবে বলো? এই চার এক হাজার 1,000 × 12 / 3 হবে না? 1,000 জি। গুণন 12 / 3 দিবা প্রতি মাস, কি বলে দিছে? না, স্যার না না না। এখানে কিন্তু 1,000 × 3 হবে। আমার আমার তো কি চার ছিল, হাজার টাকা এটা হবে। ছিল প্রতি মাসে 1,000 টাকা। এজন্য আমি প্রতি মাসে 1,000 টাকা, এটাকে আমি এক কিস্তির মান বের করছিলাম, 12 মাসে 12,000 টাকা। তারপর দুই ও দিয়ে আচ্ছা। ভাগ করে আমাদের এক কিস্তির মান বের করছিলাম কত? 6,000। 6,000 টাকা। আর এটা এক কিস্তির মান বের করে দেওয়া, তার আমার কিছুই করা লাগবে না। এই যে এটা হচ্ছে এক কিস্তিতে 1,000 টাকা। আর যে কয় কিস্তি নেয় নিক, সেটা সমস্যা নাই, আমার প্রতি কিস্তি দরকার, প্রতি কিস্তির মান আমি দিয়েই দিছি ওরা। এবার কি বুঝতে পারছি না আরো বলবো? বলেন। বুঝতে জি পারছি। স্যার, বুঝতে পারছি। এখানে তো আমরা এই যে দুই দুই কিস্তিতে পাইছিলাম হচ্ছে কত, এই যে 6,000 6,000 12,000, দুই কিস্তি তো আমার দরকার নাই, আমার দরকার হচ্ছে প্রতি কিস্তির দরকার, এই প্রতি কিস্তি তো আমার এর মান। আর প্রতি কিস্তির মান এখানে দেয়া আছে। তাহলে এটা একটু সহজ করে দিছে, কিন্তু এখানে ছাত্ররা মিস্টেক করবে বেশি, যে প্রশ্ন না পড়েই দেখবে যে 1,000 × 12 / 3 4,000 টাকা বের করে ফেলাইবে। দেখেন, এরাও অলরেডি বের করে ফেলাইতেছেন। এখন কি আমরা ক্লিয়ার হয়েছি না সমস্যা আছে? বলেন। বুঝতে জি পারছি ভাই স্যার। ক্লাস। জি, কি বুঝতে করতে পারছি। হবে? এই এর মান আমাদের সরাসরি দিয়ে দিছে, যে কিস্তির পরিমাণ এ সমান এই যে 1,000 টাকা। ভবিষ্যৎ মূল্য হট, সময় আমাদের 20 বছর, সুদের হার হচ্ছে 4.5%। তারপরে এটাকে ভাঙালে এটা আসবে। আর ওই যে 3 কিস্তি মানে এম এর মান হচ্ছে 3। তারপর আমরা সূত্র অ্যাপ্লাই করব, করে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। দেখেন সুন্দর করে এই যে লাইনগুলা, হেল্প লাইনগুলা দেওয়াই ছিল। মাসিক কিস্তি 1,000 টাকা হিসাবে 12 মাসে 12,000 টাকা হবে, যা দুই কিস্তিতে না হবে, দুই দ্বারা ভাগ করে প্রতি কিস্তির মান নির্ণয় করতে হবে। এই যে 23 এবং 26, এখানে কি বলছে? তারপরে 24 নং অঙ্কে প্রতি কিস্তি দেওয়া আছে, তাই ভাগ করতে হবে না। দেখেন এগুলো আপনারা ভাই আসলে নিয়ে পড়েনি নাই। মেন কথা হলো এগুলো নিয়ে কোনো কাজই করেন নাই, আপনারা দেখেনি নাই।
দেখেন তাহলে 25 নাম্বার একই, 26 নাম্বারটা দেখি আমরা। 26 নাম্বারও আমাদের প্লাটিনাম দেওয়া আছে। 26 নাম্বার ম্যাথটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে খেয়াল করবো সবাই। দেখেন, একজন ব্যক্তি 60 বছর বয়সে অবসর ভাতা গ্রহণ করায় তার মালিক তাকে অর্ধবার্ষিক কিস্তিতে বাকি জীবনের জন্য বাৎসরিক 12,000 টাকা অবসর ভাতা প্রদানের সিদ্ধান্ত নেয়। তাহলে কি বললো, যে একজন ব্যক্তি 60 বছর বয়সে চাকরি থেকে এলপিআর এ যাবে, রিটায়ারমেন্টে যাবে। রিটায়ারমেন্টে যাওয়ার জন্য তার মালিক কি বলছে, তাকে অর্ধবার্ষিক কিস্তি, অর্ধবার্ষিক মানে বছরে কয় কিস্তি, দুই। দুইবার। দুইবার। অর্ধবার্ষিক মানে দুই কিস্তি, দুই কিস্তিতে দুই বাকি জীবনের জন্য বাৎসরিক 12,000 টাকা, এক বছরে কিন্তু 12,000 টাকা। আর এখানে বলছে অর্ধবার্ষিক কিস্তিতে বাকি জীবনের জন্য 12,000 টাকা, 12,000 টাকা দিবে হচ্ছে এক বছরে। তাহলে এটা কয় কিস্তি সমান, এটা হলো দুই কিস্তি সমান। তাহলে দুই এক কিস্তি সমান কিস্তির মান কত, এক কিস্তির মান হচ্ছে আমাদের 6,000 টাকা। 6,000। কিন্তু বলছে অর্ধবার্ষিক কিস্তি, আর এখানে বলে দিচ্ছে আমাদের কি বাৎসরিক 12,000। তাহলে এক বছরে 12,000 দিব, অর্ধেক বাৎসরিক করার জন্য অর্ধেক মানে বছরে দুইবার, দুই দ্বারা ভাগ করলে এই যে প্রতি কিস্তির মান বের হইলো। টাকা অবসর ভাতার সিদ্ধান্ত নেয়, ধরে নেওয়া হলো ওই ব্যক্তির প্রত্যাশিত আয়ুষ্কাল আরো 13 বছর হবে। মানে এই 60 বছর বয়সে তো সে এলপিআর এ যাবে, 60 বছরের কোনো কাজ নাই। তাই সে তাকে আরো ধরে নেওয়া হলো তাতে জীবনকাল আর 13 বছর সে বাঁচার সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে আমাদের কিসের মান বলেন, এন এনের মান। এনের মান। এর অর্ধবার্ষিক হারে সুদের হার দেওয়া আছে হচ্ছে আমাদের 4% হলে ওই ব্যক্তির অবসর ভাতার বর্তমান মূল্য কত। তাহলে এখানে কিন্তু ক্লিয়ারলি ভাবে বলে দিছে অবসর ভাতার বর্তমান মূল্য কত। বর্তমান। তাহলে এখানে কি আমরা এই সূত্র প্রয়োগ করব না অন্যটা প্রয়োগ করব বলেন আপনারা। প্রেজেন্ট ভ্যালু অন্যটা। স্যার। এই এটাই। প্রেজেন্ট ভ্যালু। এই সূত্র প্রয়োগ করা যাবে, এটা তো আমাদের না। কি ফিউচার ভ্যালু। আর এখানে বলে দিছে আমাদের অবসর ভাতার বর্তমান মূল্য, মানে কি বের করতে বললো, প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট প্রেজেন্ট ভ্যালু ভ্যালু। সূত্রটা চাইছে আমাদের এখানে। তাহলে প্রেজেন্ট ভ্যালু সূত্র আমরা এই যে এখানে দিয়ে দিছি, পিবি ইকাল টু A/R 1 - 1 / 1 + R পাওয়ার n। আমাদের কোনো কিছু বলা না থাকলে আমরা কোন সূত্র ইউজ করব, বিগিনিং না এন্ডিং? এন্ডিং। এন্ডি এনডি। তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালুর এন্ডিং এর সূত্রটা প্রয়োগ করবো। দেখেন, এখানে আমাদের বলছিল দেওয়া আছে প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য হওয়ার কিস্তির পরিমাণ 12,000 টাকা দিছিল এক বছরে, যা অর্ধবার্ষিক হারে দিছে। অর্ধবার্ষিক মানে বছরে দুইবার, এজন্য দুই দ্বারা ভাগ হয়েছে। এন এর মান, তারপর সুদের হার লিখলাম। এম হচ্ছে আমাদের এই যে অর্ধবার্ষিক, মানে এম হচ্ছে কত বলেন, টু। এম হচ্ছে, দুই। আমরা জানি, সূত্রটা প্রয়োগ করে দিলাম, প্রয়োগ করে এখানে ক্যালকুলেশন করলেই হয়। বলেন কোনো জায়গায় বুঝাবো কিনা আর এইটুকের না মধ্যে? স্যার। না স্যার। বুঝ জি ভাই, ভাই বুঝতে পারছি। জি ভাই বুঝতে পারছি। তাসলিমা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। সমস্যা হলে বলবেন ভাই, সমস্যা যতক্ষণ হবে এতক্ষণ বুঝাইতে হবে। আচ্ছা, তারপরে 27 নাম্বার, মিস আখি রিয়াদের নিকট হতে 5,000 টাকা ধার করলো। মিস আখি রিয়াদের নিকট হতে 5,000 টাকা কি করলো, ধার ধার। করলো। তাহলে আপনারা এই যে এখানে একটা ওয়ার্ড লেখা আছে দেখেন, এখানে বলছে কয়, ধার, ঋণ, বিনিয়োগ। এই শব্দগুলা যেটাই থাকবে এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু চেনার উপায়। কয় থাকলে প্রেজেন্ট ভ্যালু, ধার থাকলে প্রেজেন্ট ভ্যালু, ঋণ থাকলে প্রেজেন্ট ভ্যালু, বিনিয়োগ থাকলে প্রেজেন্ট ভ্যালু। তাহলে কি বলছে, মিস আকি রিয়াদের নিকট হতে 5,000 টাকা ধার করলো। তাহলে এই 5,000 টাকা কি ভ্যালু দেওয়া আছে আমাদের, প্রেজেন্ট প্রেজেন্ট ভ্যালু। এই 5,000 টাকা প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে। সে এই টাকা 2 বছরে 6টি সমান কিস্তিতে পরিশোধ করবে। তাহলে 2 বছরে কয়টা কিস্তি দিবে, 2 বছরে কয়টা দিবে, 6টি। 6টি। কয়টি? আমার দরকার এক বছরে কয়টি দিবে। তাহলে 2 বছরে যদি 6টি হয়, এক তিনটি। বছরে কয়বার দিতে হবে, 2 বছরে 6 বার, 2 বছরে হচ্ছে 6 বার। তাহলে এক বছরে কত দিতে হবে, 6 বাই তিনবার।
তিনবার। এটা হচ্ছে আমাদের এম এর মান হবে হলো, এম এর মান হচ্ছে এই যে আমাদের 3। আমার এখানে যদি বলা থাকে 3 বছরে 15টি, বলেন 3 বছরে 15টি হলে এম এর মান কত হবে? এক বছরে 5টি। এক বছর, পাঁচবার। এক বছরে হচ্ছে পাঁচটা। 5 বার। আচ্ছা, তারপরে সুদের হার দেওয়া আছে লিখলাম। তারপরে আমাদের বলছে পরিশোধিত অর্থের উপর 12% সুদ প্রদান করেছে। তাহলে প্রতি কিস্তির পরিমাণ কত? তার মানে কিসের মান বের করতে বলছে আমাদের? এর মান। এর মান। এর মান। তাহলে আমরা এই যে পিবির মান পেলাম 5,000, এর মানটা নাই। আর এর মান 0.12, এন এর মান দেওয়া আছে 3, এন এর মান হচ্ছে আমাদের আহ এন এর মান হচ্ছে কত? এন এর মান হচ্ছে 2। এন এর মান 2 বছর বলছে না? জি স্যার। জি জি স্যার। স্যার। আর এম হচ্ছে আমাদের 3। এটা দিয়ে আমরা এটা ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যাবে। করতে পারবো না বুঝে দিব বলেন? জি এই স্যার স্যার পারবো করতে স্যার। পারবো। 28 নম্বর। 28 নম্বর আমাদের একই। দেখেন, কোনো ব্যক্তি 2 লাখ টাকার একটি বাড়ি খরিদ করে। তাহলে খরিদ মানে কি? ক্রয়। খরিদ মানে কয়, তার মানে এটা কি দেওয়া আছে? প্রেজেন্ট ভ্যালু। বর্তমান মূল্য। বর্তমান মূল্য দেওয়া আছে। সে নগদ 50,000 টাকা পরিশোধ করে। এই নগদ টাকার কাজ হচ্ছে আমাদের পরে। তাহলে 2 লাখ টাকার একটা বাড়ি খরিদ করে, সে নগদ 50,000 টাকা পরিশোধ করে এবং অবশিষ্ট অর্থ 3 মাস অন্তর দেয় কিস্তিতে 10 বছরে পরিশোধ করবে বলে চুক্তিবদ্ধ হয়। যদি অবশিষ্ট অর্থের উপরে 12% 12% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদ ধার্য করা হয়, তবে কিস্তির পরিমাণ কত? তাহলে আমাদের জি বাড়ি কিনবে হচ্ছে 2 লক্ষ টাকা দিয়ে। এই 2 লক্ষের মধ্যে কত টাকা দিবে নগদ? 50। 50,000। তাহলে 2 লক্ষের মধ্যে যদি 50,000 দেয়, তাহলে আরো কত আমার দরকার হবে? এক 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 লাখ লাখ। লাখ টাকা। পঞ্চাশ হাজার। 1,50,000। ফরিদ মানে কি, ফিউচার ভ্যালু না প্রেজেন্ট ভ্যালু? বলেন। প্রেজেন্ট ভ্যালু। হয় তাহলে তাহলে বর্তমান মূল্য হচ্ছে আমাদের হবে হলো, এটার থেকে এটা বাদ দিয়ে দিবেন। তাহলে হচ্ছে 1,50,000। এর মান নাই। এন এর মান হচ্ছে আমাদের কি বলছে? এন এর মান আমাদের 10। সুদের হার দেওয়া আছে, এম দেওয়া আছে আমাদের 3 মাস অন্তর অন্তর, মানে কয়বার? 4 বার। 4 বার। 4 বার। তারপর সেটা 4 বার। কি করবো? ক্যালকুলেশন করব। এগুলো আমরা জি স্যার। খাতায় করে গ্রুপে জমা দিয়ে দিব। করতে পারবো? ঠিক আছে স্যার। জি জি স্যার। স্যার। জি জি ভাই। স্যার। আচ্ছা, আর 3টা 4টা ম্যাথ আমাদের থাকলে, 3 4টা ম্যাথ আমি নেক্সট ক্লাসে আগামীকাল করে দিব। তাই এই পর্যন্ত আপনারা ক্লিয়ার করেন, ঠিক আছে? জি স্যার, এরপরে তো ভিডিও আছেই। এই স্যার কয়টা আজকের ভিডিও তাহলে অ্যাড করে দিয়েন স্যার। আর এই কোডের ভিডিও দেওয়াই আছে। আপনারা হচ্ছে ভিডিও দেখে একটু দেখে নিন। তারপরেও যদি কোনো সমস্যা, আমি পরের ক্লাসে করে দিয়ে আমরা আরেকটা নতুন অধ্যায়ে চলে যাব। ভাইয়া আচ্ছা স্যার, আর ক্লাসটা স্যার কখন আজকের দিবেন? ভিডিওটা অ্যাড করে দিয়েন স্যার। এই এই কয়টা ম্যাথ নাই ভিডিওতে। আচ্ছা, এখনই আপলোড করে দিতেছি। ভাইয়া তাহলে কালকে পরে ক্লাস কখন নিবেন? সকালে কালকে না? না, একদিন সকালে নিতে হবে, শনিবার সোমবার বুধবার সকালে রাখতে হবে। আর অপোজিট বার গুলো বিকালেই থাকতে হবে। ঠিক আছে ভাই। বিকালেই নেন স্যার। বিকালে ভাই সময় পা লাগবে না। অনেক সময় তো চলে গেল ভাই, আর গ্যাপ দিয়ে না দিয়ে এখন রেগুলার ক্লাস করা লাগবে ভাইয়া।